প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, গুড আফটারনুন। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আহ, আমরা জানি হয়তো মার্চে শেষ প্রারম্ভে স্কুল বন্ধ হওয়ার প্রাকালে তোমরা সকলেই খুব আনন্দে উৎফুল্লে চিন্তা করেছিলে স্কুল বন্ধ, কোনো স্কুল নেই। কিন্তু এতদিনে নিশ্চয়ই সেটা ঠেকে উঠেছে, কারণ এতদিনের বন্ধ আশা করি তোমরা কেউ এনজয় করছো না। সো তোমরা সকলে জিএসসি পরীক্ষার্থী, এখন আর সিলেবাস ধরা বাঁধা কিছু নেই, পুরো বইটাই তোমাদের জন্য সিলেবাস। কারণ দেখতে দেখতে বছরের খুব কাছাকাছি চলে আসছি আমরা শেষে। জুন মাসে ঢুকলাম, বছরের অর্ধেক মাস। সাধারণত তোমাদের নভেম্বর মাসে পরীক্ষা হওয়ার কথা, এখন জানি না পরিস্থিতি কোন দিকে গড়ায়। তবে আশা করবো তোমরা সকলেই ঘরে বসে সিলেবাস শেষ করছো। আমি বেসিক্যালি বিজিএসটা দেখি ইংলিশ ভার্সনে, তো আমাকে বাংলা ভার্সন নিতে বলা হলো অষ্টম শ্রেণী। তো আমি যেহেতু গড় বাঁধার কোনো সিলেবাস নেই, পুরো বইটাকে যদি আমি সিলেবাস ধরি জেএসসি পরীক্ষার্থীদের জন্য, আমি আশা করি তোমাদের সকলেরই প্রথম অধ্যায় নিয়ে একটু কনফিউশন আছে। যেহেতু পুরো প্রথম অধ্যায়টা কয়েকশো বছরের ইতিহাসকে সংক্ষেপ করে একটা চ্যাপ্টারে নিয়ে আসে। এটা চারটিখানি কথা না, এখানে অনেক ইনফরমেশন আছে যেটাতে তোমার এমসিকিউ আসবে এবং জ্ঞানমূলক প্রশ্ন, নলেজ বেস প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রথম অধ্যায় থেকে কলোনিয়াল এজ অ্যান্ড দ্য লিবারেশন ওয়ার অফ বেঙ্গল, ঔপনিবেশিক শাসন যুগ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ঠিক 224 বছরের। আমি যদি ব্রিটিশ শাসনে 190 বছর ধরি, যেটাকে প্রায় 200 বছর ধরে, এরপর আবার পাকিস্তান শাসন আমলে 23-24 বছর, অনেকে 71 সালকেও গণনা করে, সেই হিসাবে 24 বছর, কেউ কেউ আবার 70 সালকে 1947 থেকে 70 সাল ধরে, সেই হিসাবে 23 বছর। সো উপনিবেশিক যুগ, ঠিক আছে। তো আমি সংক্ষেপে তোমাদেরকে একটু ব্রিফ দিয়ে যাচ্ছি। আমি জানি তোমরা চ্যাপ্টারটা, এই অধ্যায়টা শেষ করেছো স্কুলে পড়ে, তোমাদের টিচাররা তোমাদেরকে পড়িয়েছে। যদি রিভিশন ধরো তারপর তোমাদেরকে বলছি। উপনিবেশিক যুগ হচ্ছে যে তোমার একটা সময় যখন ইউরোপে তোমার শিল্প বিপ্লবের সূচনা ঘটলো, তখন ইউরোপের শক্তিশালী দেশগুলোর মধ্যে যেমন ইংল্যান্ড, ফ্রান্স, তারা তোমার নিত্য নতুন বাজার, কাঁচামালের জন্য নতুন নতুন বাজার ধরতে তারা বিভিন্ন মহাদেশে যাওয়া শুরু করলো। তারই অংশ হিসেবে এই উপমহাদেশে, যেটাকে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলে, এখানে শুধু ব্রিটিশরা আসেনি, তার সাথে এসেছিল তোমার ফরাসিরা, এরপর তোমার হল্যান্ডের অধিবাসীরা, যাদেরকে ডাচ বলে, তারপরে তোমার আসছিল ফ্রান্সের, তো বলেছি ব্রিটিশরা, তো তারপর নেদারল্যান্ডের অধিবাসীরা। সবগুলো জাতিগুলোর মধ্যে সবচেয়ে বেশি স্থায়িত্বকাল ছিল ব্রিটিশদের। তারা তো আমাদেরকে শাসনে করে গিয়েছিল। অ্যাকচুয়ালি তারা এসেছিল ব্যবসা বাণিজ্য করতে, তারা আসছিল বাণিজ্য করতে, কিন্তু তারা আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে নাক গলিয়ে তারা এখানে স্থায়ীভাবে বসবাসের একটা স্বপ্ন দেখেছিল, এখানে শাসন করা, যেটা তারা ইংল্যান্ড থেকে সরাসরি 190 বছর শাসন করেছিল। সো তো ঔপনিবেশিক যুগের সংখ্যাটা তোমার আসে, প্রায় পরীক্ষায় আসে। তা আমি তোমাদেরকে বলবো, এখানে যে ইনফরমেশনগুলো আছে, তথ্যগুলো আছে, সবগুলো লাইন বাই লাইন পড়ে তারপরে তোমরা এখান থেকে জ্ঞানগুলো প্রশ্নের জন্য পড়বে, এমসিকিউর জন্য অবশ্যই পড়বে। ডেফিনেশনগুলোর মধ্যে হচ্ছে ঔপনিবেশিক যুগ, যখন কোনো শক্তিশালী দেশ, ঔপনিবেশিক শাসন বা যুগটা কাকে বলে? ঔপনিবেশিক শাসন বা যুগ একই কথা। যুগ হচ্ছে সময়কালকে বলে। যখন কোনো শক্তিশালী দেশ অন্য আরেকটি অপেক্ষাকৃত কম শক্তিশালী দেশকে দখল করে সরাসরি স্থায়ীভাবে না, অস্থায়ীভাবে ওই দেশ শাসন করে, ওই দেশকে ঔপনিবেশিক দেশ বলে এবং ওই সময়কালকে ঔপনিবেশিক শাসন বা যুগ বলে। সো একটা সময় ইংল্যান্ড বিশ্বে প্রায় 50টির অধিক দেশকে শাসন করেছিল। ইংল্যান্ডের একটা স্বপ্ন ছিল যে পুরো বিশ্বকে শাসন করার। তোমরা হয়তো জেনে থাকবে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সর্বপ্রথম যেই আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সদস্যপদ লাভ করেছে সেটা হচ্ছে কমনওয়েলথ। এই কমনওয়েলথটা ইংল্যান্ডের করা। ওই ইংল্যান্ডের দ্বারা শাসনকৃত দেশগুলোকে নিয়ে পরবর্তীতে ইংল্যান্ড একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান স্থাপন করেছিল, যার নাম দিয়েছিল কমনওয়েলথ, যেটার হেডকোয়ার্টার হচ্ছে লন্ডনে। এবং সেই কমনওয়েলথ দেশগুলোর মধ্যে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা,
তোমার ইন্ডিয়া আছে, অস্ট্রেলিয়া আছে, থাইল্যান্ড আছে, এবং ইংল্যান্ডের বর্তমান রানী দ্বিতীয় এলিজাবেথ, তিনি কমনওয়েলথের প্রধান। সো কলোনিয়াল এজ, ঔপনিবেশিক যুগ, এবং কলোনিয়াল রুল, ঔপনিবেশিক শাসন। এখানে বইয়ের মধ্যে তোমার ঔপনিবেশিক শাসনের পাশাপাশি আরও আছে মুসলিম রুলার, আরও আছে তোমার হিন্দু রুলারের কথাবার্তা। তো তোমার এই তথ্যগুলো ভালো করে মার্ক করে এগুলো থেকে প্রশ্ন করবে, নিজেরা মুখস্থ করবে। এখানের মধ্যে চ্যাপ্টারটা যদিও বা ইনফরমেটিভ, এখানের মধ্যে শিখতে হবে তোমাকে অনেক ইনফরমেশন, ঠিক আছে? তো এরপর ব্রিটিশরা ছিল 190 বছরে। এই 190 বছরের শাসনামলে অনেক আন্দোলন, অনেক বিদ্রোহ ছিল তাদের শাসনের বিরুদ্ধে। শেষ পর্যন্ত তারা যখন বুঝতে পারে, তুমি যদি জিজ্ঞেস করো, তোমরা যদি জিজ্ঞেস করো উল্লেখযোগ্য বিদ্রোহ বা তোমার আন্দোলনের মধ্যে সিপাহী বিদ্রোহী, যেটা লাইক দ্য ফার্স্ট মিউটিনি এগেন্স্ট দ্য ব্রিটিশ রুল, যেটা হয়েছিল 1857 সালে, বাংলায় যেটাকে বলে মহাবিদ্রোহ। হ্যাঁ, তৎকালীন ইংল্যান্ড শাসনামলে ভারতীয় সৈন্যরা, আমরা তো সকলেই তখন ভারতীয় ছিলাম, আনডিভাইডেড। তো ভারতীয় সৈন্যরা যেভাবে নির্যাতিত, নিপীড়িত এবং অধিকার বঞ্চিত হতো, তাদেরকে তোমার জোর করে করে সব ঝুঁকিপূর্ণ কাজে পাঠাতো, এবং ইংল্যান্ডের সৈন্যদেরকে কম ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা হতো। তারপরে তোমরা তো শুনেছো জাতিগত যে বিদ্বেষ আনার জন্য তৎকালীন ইংল্যান্ডের সেনাবাহিনীতে এক ধরনের এনফিল্ড রাইফেল ইউজ করা হতো, যেখানে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার জন্য গরুর তোমার চর্বি ইউজ করা হতো, ফ্যাট। তারপরে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার জন্য শুকরের চর্বি ইউজ করা হতো। এক ধরনের রাইফেল ইউজ করা হতো, ওই রাইফেলের কার্টিজ নাকি বানানো হতো এই শুকর এবং গরুর চর্বি দিয়ে। আচ্ছা, তো তারা যে পলিসিটি ইউজ করেছিল, একটা জিনিস চিন্তা করতে পারো যে কোনো জিনিস তোমাকে শাসন করতে হলে তোমাকে একটা নীতি ফলো করতে হবে, একটা পলিসি অবলম্বন করতে হবে। ব্রিটিশ একটা নীতি অবলম্বন করেছিল, ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করে শাসন করবে। কারণ তারা যে নীতিটা অবলম্বন করেছে তার একটা মাত্র কারণ এই দেশের মানুষ যদি এক হয়ে যায় তাহলে সেটা তাদের জন্য বিপজ্জনক। যতই তারা ভেদাভেদ সৃষ্টি করবে তত তারা শাসন কার্য কায়েম করতে পারবে। তো এই ব্রিটিশ শাসনামলের 190 বছরে, যদি অনেকে 200 বছর বলে, তারা শুধু আমাদের শাসন বা শোষণ করে নিয়ে আমাদের জন্য অনেক ভালো কিছু নিয়ে এসেছে। সেটা হচ্ছে যে তোমার প্রিন্টিং প্রেস। দে আর দ্য ওয়ান হু ইন্ট্রোডিউস প্রিন্টিং প্রেস। তাদের জন্যই আমরা আজকে এই যে তোমার ছাপাখানা বই এটা ব্যবহার করতে পারছি। তারা তোমার রেলপথের সূচনা করেছিল এই উপমহাদেশে। তোমরা হয়তো জানো যে বাষ্প ইঞ্জিন প্রথম আবিষ্কার করেছিল জেমস ওয়াটসন নামে একজন ব্রিটিশ ভদ্রলোক। সো তারা এখানে সর্বপ্রথম তোমার বাষ্প ইঞ্জিন চালু করেছিল। এরপর আছে তাদের শাসনামলে এই দেশ থেকে কিছু অপসংস্কৃতি বা এই দেশ থেকে কিছু কুসংস্কার দূর হয়েছিল। তোমরা হয়তো জেনে থাকবে যে একটা সময় আমাদের এই সমাজে বিধবা বিবাহ নামে যে একটা কুসংস্কার ছিল, যে কোনো মেয়ে যদি বিধবা হতো তাহলে তাকে সমাজ স্বীকার করতো না, তাকে সমাজ একটা বোঝা হিসেবে গ্রহণ করা দেখা হতো। তার তো দ্বিতীয় বিয়ের কোনো প্রশ্নই উঠতো না, তাকে কোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হতো না, ইভেন কি সে বাইরে বের হয়ে যেতে পারতো না, যেটা খুবই অমানবিক ছিল। ব্রিটিশদের সহায়তায় এই সতীদাহ প্রথা, এই বিধবা বিবাহ, এই ধরনের বহু কুসংস্কার আমরা দূর করতে পেরেছি ব্রিটিশ সরকারের সাহায্যে। তোমরা হয়তো জানবে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উনি এটার উদ্যোগ নিয়েছিলেন। উনি তার নিজ ছেলে নারায়ণচন্দ্রকে এক বিধবার সাথে বিয়ে দিয়ে প্রথমে এর সূচনা করেন। আচ্ছা, এরপর তুমি যদি বলো ইংলিশ এডুকেশন, শিক্ষা, এটা ব্রিটিশদের দ্বারাই হয়েছিল। আমরা যে আজকে ইংরেজিতে কথা বলি, আমাদের এখানে যত ইংলিশ তোমার স্কুল, তারপরে কারিকুলাম, এই যে আমাদের ইংলিশ ভার্সনের যে একটা আছে এখন বাংলা ভার্সনের পাশাপাশি, সেটা আসলে ব্রিটিশদের করা। ব্রিটিশরাই সর্বপ্রথম এখানে ইংরেজি ভার্সনের সূচনা করেছিল। এখন আমাদের অফিস আদালতে ইংরেজি ব্যবহার হয় খুবই ব্যাপকভাবে। এটাই। তারপরে এই 190 বছরের শাসনামলে একটা সময় যখন এই দেশের মানুষ এক হতে শুরু করে, নানা ধরনের আন্দোলনের আয়োজন করে, নানা ধরনের বিদ্রোহ, যেমন সিপাহী বিদ্রোহের বাইরে আরও আছে যেমন তোমার স্বদেশ আন্দোলন, তারপরে তোমার অসহযোগ আন্দোলন, মহাত্মা গান্ধীর
অসহযোগ আন্দোলন। তিনি বলেছিলেন আমাদের দেশ আমরা শাসন করবো, ব্রিটিশরা কারা, চলো আমরা সকলে এক কাজ করি, আমরা তাদের সাথে যুদ্ধ করবো, তাদেরকে অসহযোগিতা করব। স্বাভাবিক ব্যাপার, একটা আগন্তুক তোমার বাসায় গেলে তুমি কিছু না বললে তো আগন্তুক কিছুই জানবে না তোমার বাসায় কোথায় কি কি আছে। তো তারা এখানে এসেছে এই দেশে, আমরা যদি তাদেরকে স্থানীয় মানুষের শাসন না করি, সহযোগিতা না করি, তারা বিপদে পড়বে। তাই মহাত্মা গান্ধীর এই কনসেপ্ট, এই ধারণাটা ছিল অসহযোগ আন্দোলন। এটাও একটা ধরনের আন্দোলন যে নন কোঅপারেশন মুভমেন্ট, আমরা তাদেরকে সাহায্য করবো না, অসহযোগিতা করব। আচ্ছা, এরপরে আছে তোমার যুব আন্দোলন ছিল, সশস্ত্র আন্দোলন। এরপর তোমার উপজাতি একটা আন্দোলন ছিল। এরপর ভারত ছাড় আন্দোলন। তো মোটামুটি এই 190 বছরের ইতিহাসে এতগুলো আন্দোলনের পরে ফাইনালি সর্বশেষ ব্রিটিশরা উপলব্ধি করতে পেরেছিল যে এখানে আর শাসন সম্ভব নয়। তোমার সারা উপমহাদেশের মানুষরা এক হয়ে গেছে, তারা সকলে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যাওয়া শুরু করেছে। তারা ব্রিটিশরা যখন এটা উপলব্ধি করা শুরু করলো, তখন তারা সিদ্ধান্ত নিল যে এই দেশ ছেড়ে তারা চলে যাবে। তো ফাইনালি 1947 সালে তারা এই দেশ ত্যাগ করার আগে দুইটা দেশের জন্ম দিয়ে গিয়েছিল, দুই ভাগে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ নিয়ে পাকিস্তান, যদি বা পাকিস্তান দুটি অংশ ছিল, পূর্ব এবং পশ্চিম, এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ মানুষদের নিয়ে ভারতের জন্ম। তো 1947 সালে প্রথমে ব্রিটিশ পার্লামেন্টে, ইংল্যান্ডের সাথে আমাদের টাইম ডিফারেন্স প্রায় 8 থেকে 10 ঘন্টা। তো ব্রিটিশ পার্লামেন্টে যখন এই দুইটা দেশের স্বাধীনতা ঘোষণা করা হচ্ছিল, তখন পাকিস্তানেটা করা হয়েছিল 14 আগস্ট রাত 12টার আগে, এবং ইন্ডিয়াটা করার সময় সেটা 12টা অতিবাহিত হয়েছিল। সেই জন্য ভারত প্রতি বছর 15 আগস্ট তাদের স্বাধীনতা দিবস পালন করে, যেখানে পাকিস্তান করে 14 আগস্ট। তাহলে এই তো গেল 190 বছরের শাসনামল, ব্রিটিশ শাসনামল, বহিঃশক্তি বলা যায়। এরপর বাঙালির মুক্তি আসেনি, মানে আমাদের মুক্তি তখনও আসেনি। আমরা আবার গেরা করে পড়ে গেলাম প্রায় 23-24 বছরের পাকিস্তান শাসনামলের। পাকিস্তানের ওটা তো দুটো অংশ ছিল, বর্তমান বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান, আর ওটা ছিল পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল 7 কোটি, পশ্চিম পাকিস্তানে ছিল 5 কোটি। দুই অঞ্চলের, পাকিস্তানের দুইটা স্টেট ছিল, দুই অঞ্চলের সবচেয়ে বেশি তোমার ইনকাম হতো, বৈদেশিক মুদ্রা অর্জন হতো পাট রপ্তানি করে। যেখানে পাট সবচেয়ে বেশি উৎপাদিত হতো পূর্ব পাকিস্তানে, যেটা বর্তমান বাংলাদেশে। দেখা যেত যে পাকিস্তান সৃষ্টির লগ্ন থেকে আমাদের সাথে তাদের একটা পার্থক্য ছিল, সেটা হচ্ছে নীতিগত। আমরা যা বিশ্বাস করতাম না, আমাদের যে মূল্যবোধ, আমাদের যে জাতীয়তাবোধ, সেটার সাথে তাদের সাথে মিলত না। আমরা হলো বাঙালিরা হচ্ছে শান্তিকামী, কিন্তু তারা হচ্ছে আমাদের উল্টোটা। তো আমরা জাতীয়তাবোধে বিশ্বাস করি। তারপরেও এই 23-24 বছরের ইতিহাসে আমরা নানাভাবে বঞ্চিত, আমরা নানাভাবে ত্যাগ স্বীকার করলাম, নানাভাবে শোষিত হলাম। এই দেশের এই অঞ্চলের ইনকাম তারা এখানে খরচ না করে পশ্চিম পাকিস্তানে খরচ করতো। পুরো পাকিস্তান জুড়ে 100টা স্কুল করলে তারা এখানে করতো 10টি, বাকি 90টা করতো পশ্চিম পাকিস্তান। অথচ দুই অঞ্চলের জনসংখ্যা সবচেয়ে বেশি ছিল পূর্ব পাকিস্তানে। নানাভাবে অর্থনৈতিক বৈষম্য ছিল, রাজনৈতিক বৈষম্য ছিল, ধর্মীয় বৈষম্য ছিল, সামাজিক বৈষম্য ছিল, নানা ক্ষেত্রে আমরা বৈষম্যের শিকার ছিলাম। তৎপর চূড়ান্ত আঘাত আসে আমাদের মনে, আমাদের কাছে, বাঙালিদের কাছে, যখন 1948 সালে তৎকালীন পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সম্মেলনে উনি প্রকাশ্যে ঘোষণা করেন একমাত্র উর্দুই হবে পুরো পাকিস্তানের রাষ্ট্রভাষা, একমাত্র, মানে আর কোনো অল্টারনেটিভ হবে না। তার এই ঘোষণার মধ্যে দিয়ে পূর্ব পাকিস্তানের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সম্মেলনে তিনি ঘোষণাটা করেছেন, সম্ভবত 23 ফেব্রুয়ারি কি 22 ফেব্রুয়ারি 1948 সালে। তার এই ঘোষণার পরপরেই ওখানে উপস্থিত ছাত্ররা তার এই প্রস্তাব সঙ্গে সঙ্গে রিজেক্ট করে, না বলে রিজেক্ট করে। পাকিস্তান সরকার তখন বুঝে যায় যে বাঙালি হয়তো মানবে না। এরপর নানা চড়াই উতরাই 1948 সাল থেকে 52 সালে, তোমরা তো হয়তো জানো যে 21 ফেব্রুয়ারি 52 সালে কি হয়েছিল, যে 144 ধারা ভঙ্গন করে তোমার একটা মিছিল বেরিয়েছিল ঢাকা ভার্সিটি থেকে। তো তৎকালীন পাকিস্তান সরকার পুলিশকে নির্দেশ দিয়েছিল যে মিছিল বের হলে গুলি করার।
144 ধারা জারি উপেক্ষা করে যখন বাঙালি জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে যখন রাস্তায় নেমে মিছিল করছিল, তখন পুলিশের গুলিতে সালাম, বরকত, রফিক তারা প্রাণ দিয়েছিল। সেই থেকে আগুনের সূত্রপাত। তোমরা হয়তো জানো 1997 সালে এই ত্যাগের জন্য 21শে ফেব্রুয়ারিকে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে। এখন শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের মানুষ এই দিনকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে। তো এই 23-24 বছরের শাসনামলে অনেক আন্দোলন ছিল, অনেক চড়াই উতরাই, রাজনৈতিক তোমার উত্থান পতন, তারপরে তোমার আমাদের সামাজিক জীবনে অনেক অস্থিরতা হয়েছিল। যেমন 52 ভাষা আন্দোলনের পরে তোমার 66 সালে 6 দফা আন্দোলন, 6 দফা ঘোষণা, বঙ্গবন্ধু 6 দফা ঘোষণা করে, 6 দফা দাবি, এরপর 69 সালে গণ অভ্যুত্থান, এরপরে তোমার 70-এর নির্বাচন, এরপর 71-এর এই যে ঘটনাগুলি, এই যে আন্দোলনগুলো, আমরা নানাভাবে কিন্তু এই পাকিস্তান জন্মলগ্নে থেকেই এই পূর্ব পাকিস্তান মানুষেরা, এই অঞ্চলের মানুষেরা মানে বাঙালিরা নানাভাবে শোষিত হয়ে আসছে। কিন্তু ওই যে বলেছিলাম, চূড়ান্ত আঘাত আমাদের আসে যখন পাকিস্তান রাষ্ট্রভাষা উর্দুকে বাঙালির উপর চাপিয়ে দিতে চেয়েছিল, যেটা আমরা মেনে নিই। এটা কি সম্ভব? আমি যে মাতৃভাষায় কথা বলি, আমি কেন অন্য মাতৃভাষায় কথা বলবো? জন্মলগ্ন থেকে আমি মায়ের থেকে যে ভাষা শিখি, আমি সেই ভাষায় কথা বলবো। আমি কেন উর্দু ভাষায় কথা বলবো? বাঙালিরা মানেনি। তারপর তারা অত্যাচার, নিপীড়ন শুরু করে, যুদ্ধ শুরু হয়, চলে দীর্ঘ 9 মাস। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, বর্তমানে রাশিয়ার, যদি 1992 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়া হয়েছে, সোভিয়েত ইউনিয়ন এবং ভারতের সহায়তায় আমরা দীর্ঘ 9 মাস কিছু তো স্যাক্রিফাইস, কিছু তো করতে হয়েছে। সেটা হচ্ছে 30 লক্ষ শহীদের জীবন, 3 লক্ষ মা বোনের ইজ্জত, সম্মান, এই ত্যাগের বিনিময়ে আমরা ফাইনালি স্বাধীনতা অর্জন করি। আমি আবার বলে রাখছি, পৃথিবীতে দেশগুলো শক্তি, সীমানা, নানা কারণে যুদ্ধ লাগে, নানা কারণে বিবাদে জড়িয়ে পড়ে। আমরাই পৃথিবীতে একটা মাত্র জাতি যারা ভাষার জন্য যুদ্ধ করেছি। we are the only nation in the world who fought for mother tongue, যারা মাতৃভাষার জন্য যুদ্ধ করেছে। দীর্ঘ 9 মাস এই যুদ্ধে শেষ পর্যন্ত আমরা বিজয়ী হয়েছি। 16 ডিসেম্বর 93,000 পাকিস্তানি সোলজারের মানে সৈন্যের আত্মসমর্পণে আমরা চূড়ান্ত বিজয় লাভ করেছি। তাই 16 ডিসেম্বর হচ্ছে আমাদের বিজয় দিবস। 26শে মার্চ স্বাধীনতা দিবস। তোমরা হয়তো জানো যে আমাদের মুক্তিযুদ্ধের প্রধান কারিগর, যিনি আমাদের আলো দেখিয়েছিলেন, যিনি আমাদের মুক্তির পথ দেখিয়েছিলেন, তিনি হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অনেকে হয়তো বলে তার জন্ম না হলে বাংলাদেশে জন্ম হতো কিনা, আদৌ সন্দেহ। রাজনৈতিক নানা ধরনের ভেদাভেদ থাকতে পারে, তবে আমাদের সকলকে একটা কথা স্বীকার করতে হবে যে জাতির জনকের অবদানে আমাদের আজকে বাংলার সৃষ্টি। তো আমি চেষ্টা করেছি তোমাদের সংক্ষেপে একটু থিমটা বুঝিয়ে দেওয়ার জন্য, এই অধ্যায়ের মূল কথা। আমি আশা করব তোমরা এই চ্যাপ্টারটা পুরোটাই ইনফরমেটিভ, তথ্যে সমৃদ্ধ। তোমরা চ্যাপ্টারটা পড়বে, এখানে ইনফরমেটিভ যে লাইনগুলো আছে এগুলো মার্ক করে, এগুলো মুখস্থ করার চেষ্টা করো। এখান থেকে প্রচুর এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্ন আসে, এখান থেকে ক্রিয়েটিভ কোশ্চেন তো কম্পালসারি আসবেই। তো তোমরা এই চ্যাপ্টারকে তোমরা ইগনোর বা অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে প্রশ্ন করবে। সিলেবাস, এখন কোনো সিলেবাস নেই, পুরো বইটা তোমাদের সিলেবাস। আশা করি তোমরা সকলে ভালো থাকবে। আমার ক্লাসটি তোমার পছন্দ হয়েছে। আমি হয়তো আমার পরিচয় দিন, আমার নাম হচ্ছে মৃদুল, আমি সহকারী শিক্ষক, আমি বিজিএসটা দেখি ইংলিশ ভার্সনে। তো আশা করি তোমরা পড়ালেখা করবে, পুরো বইটাকে সিলেবাস ধরে পড়বে জেএসসি পরীক্ষার জন্য। একটা কথা মনে রাখবে, শুধুমাত্র পরীক্ষায় পাশ করার জন্য পড়ালেখা নয়, জ্ঞান অর্জন করার জন্যই পড়ালেখা করা উচিত। তো তোমরা সকলে ভালো থাকবে, তোমাদের জন্য শুভকামনা রইল। বারে বারে হাত ধুবে, হ্যান্ড ওয়াশ এবং স্যানিটাইজার দিয়ে, মা বাবার কথা শুনবে, আর এই সময়টুকু একটু ভালোভাবে লেখাপড়া করবে, সিলেবাস শেষ করবে। ধন্যবাদ, সকলে ভালো থেকো, আবার পরে দেখা হবে। ভালো থেকো সকলে, খোদা হাফেজ।